এখানে অলমোস্ট 35% এর টার্গেট বেরিয়ে আসছে। তো এই টার্গেটটা কিভাবে বেরিয়ে আসছে সেটা আজকের এই ভিডিওতে আমরা জানবো। তার জন্য যত ড্রয়িং আছে সেগুলোকে এখান থেকে রিমুভ করে দিলাম। আমরা এখন ডক্টর লাল প্যাথ ল্যাবে ডেইলি টাইম ফ্রেমে আছি। এবারে আমরা এখানে একটা চার্ট প্যাটার্ন দেখতে পাবো। এখানে কি চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছি? এখানে একটা কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছি। কিভাবে? আমরা ড্রয়িং করলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা বড় কাপ বানিয়েছে, তারপর এখানে ছোট একটা হ্যান্ডেল, এটা আরেকটা হ্যান্ডেল বানিয়েছে এবং এখানে আরেকটা বড় হ্যান্ডেল বানাচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। এবারে যখন আমরা ড্রয়িং করব তখন কিছু জিনিস খেয়াল রাখবো। যেমন এই যে কানেক্টিং পয়েন্ট 1 নম্বর এবং 2 নম্বর, এই যে কানেক্টিং পয়েন্টে কোনো গ্রিন ক্যান্ডেলের বডি যেন না কাট হয়ে যায়। যখন আমরা এই লাইনটা দেব তখন যেন কোনো গ্রিন ক্যান্ডেলের বডি কাট যেন না হয়ে যায়। যেমন এই জায়গায় কোনো গ্রিন ক্যান্ডেলের বডি কাট হয়নি এবং এই জায়গায় আমরা যদি চেক করি এখানেও কোনো গ্রিন ক্যান্ডেলের বডি কাট হয়নি। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে এই যে লাইনটা যেন সবসময় 180 ডিগ্রি হয়। এখানে আমরা একটা হরাইজন্টাল লাইন দিয়ে দিয়েছি এবং এটা 180 ডিগ্রিতে আছে। ঠিক আছে? এবারে যে জিনিসটা আমরা দেখব যে এই যে কাপ যেন সবসময় বড় হয় হ্যান্ডেলের থেকে। কিভাবে আমরা সেটা দেখি? এখানে আমরা যদি দেখি এই যে ডেপথটা এখান থেকে এটা এবং এখান থেকে এটা, এটা হ্যান্ডেলের ডেপথ, টোটাল ডেপথ। তো কোনটা সবথেকে বড়? কাপটা বড় আর হ্যান্ডেলটা ছোট। তো এটা হচ্ছে যেন সবসময় ঘটে যে কাপটা যেন সবসময় বড় থাকে এবং হ্যান্ডেলটা যেন সবসময় ছোট থাকে। ঠিক আছে? তো আমাদের এগুলো ক্লিয়ার হয়ে গেল। কাপ উইথ হ্যান্ডেল আমরা দেখতে পেয়ে গেলাম। এবারে কখন এই চার্ট প্যাটার্নে ব্রেকআউট হয়? যখন কোনো গ্রিন ক্যান্ডেল এই যে রেজিস্ট্যান্ট লাইনের উপরে ক্লোজিং দিয়ে দেয়। ধরলাম এখানে একটা এরকম একটা ক্যান্ডেল বানিয়েছে এবং এর ক্লোজিং হয়েছে এই লাইনের ওপরে। এই লাইনটার ওপরে এখানে ক্লোজিং হয়ে গেছে। তো এটা ব্রেকআউট হয়ে গেল। এই যে চার্ট প্যাটার্নটা যেটা বানিয়েছিল সেটা এখানে ব্রেকআউট হয়ে গেল। এই জায়গায় ব্রেকআউট হয়ে গেল। নেক্সট আমরা যেটা চেক করব সেটা হচ্ছে এই যে ব্রেকআউট যে ক্যান্ডেল দিয়েছে তার হাইয়ের উপরে কখন কোনো গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে। এখানে একটা আমরা অপেক্ষা করব যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানাক। এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানাক এবং গ্রিন ক্যান্ডেলের ক্লোজিংটা যেন হয় এই যে হাইয়ের ওপরে যেন হয়। তো এখানে আমাদের ব্রেকআউট হলো এবং তারপরে যদি এরকম একটা ক্যান্ডেল বানায় যেটা গ্রিন ক্যান্ডেল এবং ক্লোজিং হয়েছে এই হাইয়ের ওপরে, তো এখানে আমাদের ব্রেকআউট কনফার্মেশনও হয়ে গেল এই ক্যান্ডেলটা। নেক্সট কাজ কি হয়? তারপরের দিন যেখানে মার্কেট ওপেন হবে সেখানে আমাদের এন্ট্রি হয় এই স্ট্র্যাটেজিকে ফলো করলে। এবারে আমাদের যদি এই জায়গাতে এন্ট্রি হয় আমাদের টার্গেট কিভাবে বের হয়? আমাদের টার্গেট বের হয় এই যে কাপের যে লো পয়েন্ট আছে এই লো পয়েন্ট থেকে আমরা হচ্ছে এই রেজিস্ট্যান্ট লাইন পর্যন্ত মাপটা নেব এবং এটাকে সরাসরি নিয়ে গিয়ে এখানে প্লেস করে দেব। এখানে প্লেস করে দেব। তো আমাদের এখানে সরাসরি যে টার্গেটটা বেরিয়ে আসছে 35%। আর আমরা যদি প্রাইস হিসেবে দেখি অলমোস্ট যে প্রাইসটা বেরিয়ে আসছে সেটা হলো ৩,৭১৫ টাকা। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের টার্গেট আর এখন শেয়ার প্রাইস চলছে ২,৬২৫ টাকা। ঠিক আছে? আমরা যদি এই জায়গাতে আরো দেখি এখানে আরো কিছু কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন দেখতে পাবো। যেমন এই জায়গাতে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল। এটা ড্রয়িংটা রিমুভ করে দিলাম। এখানে আমরা ড্রয়িং করলে জিনিসটা আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন এটা হচ্ছে কাপ, এটা তার একটা হ্যান্ডেল, তারপরে ব্রেকআউট। এই জায়গাতে এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়ে দিয়েছে। এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো ব্রেকআউট যে ক্যান্ডেলটা দিয়েছে তারপরে আমাদের কাজ হয় কি? যে তার হাইয়ের উপরে একটা লাইন প্লেস করে দেওয়া। এখানে একটা লাইন দিয়ে দিলাম। ব্রেকআউট কনফার্মেশন কোথায় হচ্ছে? না ব্রেকআউট কনফার্মেশন এই ক্যান্ডেলটা আমাদের করে দিয়েছে এখানে, এখানে। তো নেক্সট দিন আমরা এখানে এন্ট্রি নিতে পারি। এবারে এন্ট্রি নেওয়ার পর আমাদের টার্গেট কি হয়? আমাদের টার্গেট হয় কাপের লো পয়েন্ট থেকে এই রেজিস্ট্যান্ট লাইন পর্যন্ত এবং এটাকে প্লেস করে দিই আমরা রেজিস্ট্যান্ট লাইনে। তো আমাদের এখানে টার্গেট যেটা বেরিয়ে আসছে 29%। তো সেই টার্গেট কি আমাদের অ্যাচিভ করেছে? সেই টার্গেট আমাদের এখনো অ্যাচিভ করেনি। তো আমাদের এই টার্গেটটাও বাকি আছে। এবং কেউ যদি এখানে এন্ট্রি নেয় তারপরে কি হয়েছে আমরা যদি আরো চেক করি, যেখানে কেউ ধরলাম আমি এন্ট্রি নিয়েছিলাম। তারপরে কি হয়েছিল? তারপরে শেয়ার প্রাইস এখানে 22% এর কাছে নিচে গেছিল। এবারে অনেকে এখানে ভয় পেয়ে লসে বিক্রি করে দিতে পারে বা অনেকের মনে প্রশ্ন আসবে যে এখানে স্টপ লসটা কোথায় রাখবো? আর যদি স্টপ লস রাখতাম তাহলে তো স্টপ লস হিট করে গেছে। এতটা শেয়ার প্রাইস যদি নিচে আসে। এখানে আমরা স্টপ লস ইউজ করব না। আর আমরা এখানে লসেও বিক্রি করব না। কারণ কি? কারণ ডক্টর লাল প্যাথ ল্যাব এটা একটা ফান্ডামেন্টালি স্ট্রং এবং ভালো গ্রোয়িং কোম্পানি।
আমরা যদি এই ভালো কোম্পানিতে স্টপ লস ইউজ করে লসে বিক্রি করে দিই, তাহলে আমরা কোথায় প্রফিট বানাবো? আমরা তো তাহলে কোথাও প্রফিট বানাতে পারবো না। আমরা যদি গ্রোয়িং কোম্পানিতেও লসে বিক্রি করি, তাহলে আমরা কি করবো মার্কেটে? এবারে অনেকের প্রশ্ন হতে পারে যে এরকম শেয়ার প্রাইস নিচে আসে কেন, বা এরকম ঘটেছিল কেন? বিভিন্ন কারণে হতে পারে। যেমন রেজাল্ট খারাপ হতে পারে, বা কোনো নিউজ হতে পারে, বিভিন্ন কারণে আসতে পারে। আর এগুলো কারণগুলো ক্রিয়েট করা হয়। অনেকটা কারণ ক্রিয়েট করা হয় শেয়ার প্রাইসকে নিচে আনার জন্যে। কারা নিচে নিয়ে আসে? এত বড় শেয়ার প্রাইস এখান থেকে এখানে নিয়ে আসা, এটা রিটেল পাবলিকের কাজ নয়। এগুলো হচ্ছে বড় প্লেয়ারের কাজ। আর বড় প্লেয়াররা কেন এত শেয়ার প্রাইসকে নিচে নিয়ে আসে? কারণ ওদের যত কোয়ান্টিটি দরকার, সেই কোয়ান্টিটি একসাথে আনতে গেলে ওদের হচ্ছে রিটেল পাবলিককে ভয় দেখাতে হয়। আর রিটেল পাবলিক কোথায় ভয় পায়? না, শেয়ার প্রাইস যখন নিচের দিকে যায়। শেয়ার প্রাইস উপরের দিকে গেলে রিটেল পাবলিক কখনো ভয় পায় না। রিটেল পাবলিক তখনই ভয় পায় যখন শেয়ার প্রাইস নিচের দিকে আসে। যখন কোনো ভালো কোম্পানির শেয়ার প্রাইস নিচে আসে, তখন রিটেল পাবলিক এটা দেখে না যে ওটা ভালো কোম্পানি নাকি খারাপ কোম্পানি। স্টপ লস লাগায় আর লসে বিক্রি করে দেয়। আর এরই সুযোগ নেয় বড় প্লেয়ারটা। তার জন্য শেয়ার প্রাইসকে নিচে নিয়ে আসে, কোয়ান্টিটি একসাথে জমায়, তারপরে শেয়ার প্রাইস নিয়ে উপরের দিকে যাওয়া স্টার্ট করে। ঠিক আছে? তো এটা কোনো রকম সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয়। আপনি নিজের সিদ্ধান্তে ট্রেড করবেন। এবারে আমরা এই কোম্পানির ফান্ডামেন্টালটা একবার চেক করে নিই। আমরা যে বলছি যে এই কোম্পানিটা ফান্ডামেন্টালি ভালো কোম্পানি, কন্টিনিউয়াসলি গ্রো করছে, সেটার প্রমাণ কি? তো তার জন্য আমরা হচ্ছে স্ক্রিনারে এসে গেছি। এটা একটা ওয়েবসাইট যেখানে আমরা যেকোনো কোম্পানির ফান্ডামেন্টাল চেক করে নিতে পারি। তো এখানে এসে সার্চ করে নেব লালপ্যাথ। তো ডক্টর লালপ্যাথ এসে গেছে। তো আমরা ডক্টর লালপ্যাথে এসে গেছি এখানে। তো ফার্স্ট যে জিনিসটা আমরা চেক করব, ডেট টু ইকুইটি রেশিও। তো ডেট টু ইকুইটি রেশিও এখানে কত আছে? না 0.13। মানে এই কোম্পানির ডেপ্ট অর্থাৎ লোন খুবই কম। যখন কোনো কোম্পানির লোন কম থাকে, এটা হচ্ছে একটা পজিটিভ পয়েন্ট। লোন কম থাকলে কি সুবিধা? যে এই কোম্পানি ইন্টারেস্ট দিতে হচ্ছে না, এবং লোনের প্রেশার কম। যে লোন ফেরত দিতে হবে, এই যে প্রেশার, সেই প্রেশারটা কম থাকে। তাই কোম্পানি নিজের মতো, নিজের সুবিধা মতো কাজ করতে পারে, এবং ইন্টারেস্টও তার সাথে দিতে হচ্ছে না তেমন বড়। ঠিক আছে? এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। নেক্সট আমরা যেটা চেক করব সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট। কোম্পানি কোয়ার্টারলি কি করছে? যেমন আমাদের কাছে এখন মার্চ 24 এর রেজাল্ট আছে। তাই আমরা কি করব, মার্চ কোয়ার্টার গুলো চেক করে করে দেখব এবং কম্পেয়ার করে দেখব যে কন্টিনিউয়াসলি কি গ্রো করছে। যেমন আমরা মার্চ 21 এর সাথে আমরা 22 যদি কম্পেয়ার করি, এখানে সেলস ছিল 431 কোটি। মার্চ 22 হয়েছে সেটা 486 কোটি, গ্রো করেছে। তারপরে মার্চ 23 হয়েছে 491 কোটি, সেখান থেকেও গ্রো করেছে। এবং এখন আছে 545 কোটি, সেখান থেকেও গ্রো করেছে। তো আমরা দেখতে পাচ্ছি কোয়ার্টারলি কোম্পানিটা কন্টিনিউয়াসলি গ্রো করে করে যাচ্ছে। প্রফিট বিফোর ট্যাক্স যদি আমরা দেখি, প্রফিট বিফোর ট্যাক্স 2021 এর মার্চ কোয়ার্টারে ছিল 111 কোটি, সেখান থেকে মার্চ 22 হয়েছে একটু কমে 84, তারপরে 83, তারপরে এখন 120। তো কন্টিনিউয়াসলি এখানে একটা গ্রোথ দেখতে পাচ্ছি। নেট প্রফিটও যদি আমরা দেখি, এখানে কন্টিনিউয়াসলি একটা গ্রোথ দেখতে পাচ্ছি। এবারে আমরা যেটা চেক করব সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লসেও কোম্পানি কন্টিনিউয়াসলি গ্রো করে যাচ্ছে, সেলস, এবং এখন হচ্ছে হাইয়েস্ট এভার সেলস আছে, এবং নেট প্রফিটও হাইয়েস্ট এভার নেট প্রফিট আছে। এবার নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি গ্রো করে করে যাচ্ছে, এটা একটা পজিটিভ পয়েন্ট। তার সাথে ফিক্সড অ্যাসেট কন্টিনিউয়াসলি গ্রো করছে, এটাও একটা পজিটিভ পয়েন্ট। ইনভেস্টমেন্ট কন্টিনিউয়াসলি গ্রো করে করে যাচ্ছে, এটা আরেকটা পজিটিভ পয়েন্ট। তো আমাদের অনেক পজিটিভ পয়েন্ট বেরিয়ে আসছে। এবারে ইনভেস্টার্স আমরা চেক করব। ইনভেস্টার্সকে কিভাবে আমরা দেখব? ইনভেস্টার্সকে দুভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে স্ট্রং হ্যান্ড। স্ট্রং হ্যান্ড কারা? প্রোমোটার, এফআইআই, ডিআইআই এবং এইচএনআই। আর উইক হ্যান্ড হচ্ছে পাবলিক। তো স্ট্রং হ্যান্ড আমরা এখানে চেক করে দেখি কত পার্সেন্ট আছে। তো প্রোমোটারের কাছে আছে 54.60%। এফআইআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনের কাছে আছে 26.15%। তারপরে ডিআইআই এর কাছে আছে 9.40%। আমরা যদি একটা জিনিস দেখি, এখানে একটা মজাদার জিনিস, সেটা হচ্ছে ডিসেম্বর কোয়ার্টারে কত ছিল? 25.36% হচ্ছে হোল্ডিং ছিল। তারপরে গ্রো করেছে 26.15 হয়েছে। আমরা এবারে শেয়ার প্রাইসটা একবার গিয়ে চেক করে দেখি যে ডিসেম্বর 23-এ শেয়ার প্রাইসটা কোথায় ছিল। ডিসেম্বর 23-এ আমরা শেয়ার প্রাইস দেখি কোথায় ছিল। নভেম্বর, ডিসেম্বর, এই জায়গাতে শেয়ার প্রাইস ছিল। ঠিক আছে, এই জায়গাতে।
তারপরে এখন মার্চ কোয়ার্টার বেরিয়েছে রেজাল্ট। মার্চ কোয়ার্টারের রেজাল্ট এখন হচ্ছে এফআইআই এর যে হোল্ডিং আছে সেটা গ্রো করেছে 26.15। তো আমরা মার্চ কোয়ার্টারটা দেখি। মার্চ কোয়ার্টার কোথায়? এই জায়গাতে। তো যখন শেয়ার প্রাইস এখানে ছিল সেখানে হোল্ডিং ছিল 25%। আর যখন শেয়ার প্রাইস এরকম নিচে এসেছে তখন হচ্ছে হোল্ডিং হয়েছে 26%, মানে 1%-এর কাছাকাছি বেড়েছে। তো কারা কিনলো? না, এফআইআই কিনেছে। যখন শেয়ার প্রাইস এরকম নিচে এসেছে তখন হচ্ছে এফআইআই কিনেছে। আর তখন হচ্ছে রিটেল পাবলিক বিক্রি করেছে অবশ্যই। এবারে আমরা যদি এখানে চেক করি যে রিটেল পাবলিক এখানে কমেছে, তাহলে বোঝা গেল যে জিনিসটা কি, যে এখানে রিটেল পাবলিককে ভয় দেখিয়ে বের করে দিয়েছে আর সেই জিনিসটা কিনেছে এফআইআই এবং ডিআইআইস। যেমন ডিআইআইস এর ক্ষেত্রেও যদি আমরা দেখি এখানে ডিসেম্বর যে কোয়ার্টারের 9.27% হোল্ডিং ছিল, মানে এইসব জায়গায় 9.27% হোল্ডিং ছিল। আর যখন মার্চ কোয়ার্টারের রেজাল্ট বাড়ায় তখন হচ্ছে 9.40% হোল্ডিং হয়েছে। মানে মার্চ কোয়ার্টারে এইসব জায়গায় ডিআইআইএসও কিনেছে, মানে এফআইআই এবং ডিআইআই এই জায়গায় কিনেছে এবং রিটেল পাবলিক এই জায়গায় ভয় পেয়ে বিক্রি করেছে। এখন কাদের কাছে তাহলে হোল্ডিং আছে? না, এফআইআই ডিআইআই এর কাছে বেশি পরিমাণে হোল্ডিং আছে। এবারে এদের কাছে যদি বেশি হোল্ডিং থাকে এরা কি শেয়ার প্রাইসকে নিচে নামতে দেবে? কখনো নামতে দেবে না। যদি নামেও আবার ওরা কেনা স্টার্ট করবে এবং শেয়ার প্রাইসকে আবার উপরের দিকে নিয়ে যাবে। তো যেটা আমরা দেখছিলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে, প্রোমোটার এফআইআই দেখলাম, ডিআইআই এর কাছে কত আছে? 9.40%। এবারে এইচএনআই কোথায়? এইচএনআই আমরা পেয়ে যাবো এই পাবলিকের ভেতরে। এখন হচ্ছে একজন এইচএনআই আছে, 1.16% হোল্ড করছে, ওম প্রকাশ। তো তাহলে রিটেল পাবলিকের কাছে কত পার্সেন্ট আছে? তো এই 9 থেকে আমরা এই 1.16% বাদ দিয়ে দিলে আমাদের রিটেল পাবলিক বেরিয়ে আসে, যেটা 8 পয়েন্ট সামথিং আসছে। তো আমরা রাউন্ড ফিগার করে ধরছি পাবলিকের কাছে 8% আছে। আর বাকি 92% কার কাছে আছে? না, স্ট্রং হ্যান্ড যারা তাদের কাছে আছে। স্ট্রং হ্যান্ড কি শেয়ার প্রাইস কি এরকম নিচে নামতে দেবে? কখনো নামতে দেবে না। আর যদি নামতেও দেয় ওরা ওখানে বাইং করবে, আর বাইং করলে শেয়ার প্রাইস কোথায় যাবে? ওপরের দিকে যাবে। আর রিটেল পাবলিক দেখে আফসোস করবে যে আমরা কেন নিচে কিনিনি। আর যখন ও শেয়ার প্রাইস আবার উপরের দিকে ওঠা স্টার্ট করবে তখন রিটেল পাবলিক গিয়ে কেনা স্টার্ট করবে। আর রিটেল পাবলিক যখন কিনবে তখন হচ্ছে এই যত বড় বড় প্লেয়ার আছে তারা হচ্ছে এক্সিট করা স্টার্ট করবে। তো এইভাবে মার্কেট চলে। তো আমরা ফান্ডামেন্টালি দেখলাম এই কোম্পানিটা একটা ভালো কোম্পানি, কন্টিনিউয়াসলি গ্রো করছে এবং যে এখন যে সেলস এবং নেট প্রফিট অ্যানুয়ালি যদি দেখি সেটা হচ্ছে হাইয়েস্ট এভার। তো দেখাই যাক আমাদের এই যে 35% এর যে টার্গেট সেটা কতদিনের ভেতরে অ্যাচিভ করে। এই ভিডিওটা কোনো রকম সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয়। এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।